হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউর চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা শুরু করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 9, নতুন একটা চ্যাপ্টার। তো সামান্য ভগ্নাংশ, তোমাদের যে অধ্যায়টির নাম হচ্ছে সামান্য ভগ্নাংশ। তো প্রথমে হচ্ছে আমরা আজকে তো এই সামান্য ভগ্নাংশের কিছু বিষয় যেগুলো আমাদেরকে ভালো করে একটু মাথায় রাখতে হবে, যে বিষয়গুলো আমাদেরকে জানা দরকার। তারপরে হচ্ছে আমরা অঙ্ক করতে যাবো। অঙ্ক বেশি করবো না আজকে। তো আজকে পুরোপুরি থিওরিটিক্যাল ব্যাপার, মানে ব্যাপারটা চ্যাপ্টারটা সম্বন্ধে একটু বুঝবো, তারপরে হচ্ছে আমরা লাস্টে অঙ্ক করবো। ঠিক আছে? তো চলো প্রথমে জানি যে ভগ্নাংশ জিনিসটা কি, বা সামান্য ভগ্নাংশ জিনিসটা কি। ঠিক আছে, সামান্য ভগ্নাংশ জিনিসটা কি? সামান্য ভগ্নাংশ বা ভগ্নাংশ যাই বলো না, ঠিক আছে? তো ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ ব্যাপারটা কি একটু বুঝে নিই। তো যখন কোনো পূর্ণ সংখ্যাকে, যখন আমরা পূর্ণ সংখ্যাকে কি করব, ভাগ আকারে লিখব, তখন যেটা পাবো সেই জিনিসটাকে আমরা ভগ্নাংশ বলবো। স্যার পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা মানে গোটা সংখ্যা। গোটা সংখ্যা কেমন গোটা সংখ্যা? দেখো 1, 2, 3, 4, 5, এগুলো সব কি গোটা গোটা সংখ্যা। তো এইগুলোকে আমরা কি সংখ্যা বলি? পূর্ণ সংখ্যা বলি। তো এই পূর্ণ সংখ্যাগুলোকে যখন আমরা ভাগ আকারে লিখবো, ধরো আমি এখান থেকে একটা সংখ্যা নিলাম 3, ঠিক আছে? ভাগ মানে বাই দিয়ে লিখতে পারি 3/5, বা এই যে জিনিসটা পেলাম এটাকে আমরা কি বলবো? ভগ্নাংশ। কি বলবো এটাকে? ভগ্নাংশ বলবো একটা। ঠিক আছে, দেখো ভাগ আকারে লেখা আছে 3/5, তাই তো? বা এরকমও লিখতে পারি যে 5/3, মানে হচ্ছে 5/3 লিখতে পারি। এটাও একটা ভগ্নাংশ। ঠিক আছে, তো তাহলে ভগ্নাংশ কাকে বলে বোঝা গেছে, যে যখন হচ্ছে কি দুটো পূর্ণ সংখ্যাকে আমরা ভাগ আকারে লিখি তখন সেটাকে আমরা কি বলি? ভগ্নাংশ। আচ্ছা, এবার ভগ্নাংশের দুটো জিনিস আছে। উপরে একটা জিনিস থাকে, উপরে একটা সংখ্যা থাকে, নিচে একটা সংখ্যা থাকে। তো উপরের সংখ্যাটাকে কি বলি আমরা? লব বলি। আর নিচের সংখ্যাটাকে আমরা কি বলি? হর বলি। ঠিক আছে, তাহলে উপরে লব, নিচে হচ্ছে হর। এই নিয়ে তৈরি হয় আমাদের কি? ভগ্নাংশ। এই নিয়ে কি তৈরি হচ্ছে? আমাদের ভগ্নাংশ তৈরি হয়। ঠিক আছে, তো তোমাদের এখানে অনেকগুলো ভগ্নাংশ সম্বন্ধে জানতে হবে। প্রথম যে ভগ্নাংশ সম্বন্ধে আমরা জানবো সেই ভগ্নাংশটার নাম কি? সেই ভগ্নাংশটার নাম হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ কি জিনিসটা একটু জেনে নাও ভালো করে। প্রথমে যে ভগ্নাংশটা জানবো সেটা হচ্ছে কি, 1 নম্বরে আছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? তো প্রকৃত ভগ্নাংশ কি জিনিসটা? যে ভগ্নাংশের লবটা ছোট, লবটা কি? ছোট। কার থেকে? হরের থেকে। হরের থেকে, সেই ভগ্নাংশটাকে আমরা কি ভগ্নাংশ বলবো? প্রকৃত ভগ্নাংশ। একটা উদাহরণ দিচ্ছি, ধরো এরকম আছে 3/5। ভালো করে দেখো, এই যে ভগ্নাংশটা লিখলাম 3/5, এখানে হচ্ছে লব, দেখো লবটা হচ্ছে 3 আর হরটা হচ্ছে 5, তাহলে 5টা বড় এখানে। তাহলে যখন এইরকম ভগ্নাংশ আমরা দেখতে পাবো, সেই ভগ্নাংশটা কি ভগ্নাংশ হবে? সেটা হবে প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা 1-এর থেকে কম হয়, এটা মনে রাখবে। কারণ দেখো, তুমি যদি এটাকে ভাগ করো, 3কে যদি 5 দিয়ে ভাগ করতে যাও, তাহলে তোমাকে কি দশমিক বসাতে হবে। তো দশমিক বসাতে হবেই, মানে বুঝতে পারছি কি যে মানটা 1-এর থেকে কম হবে। ঠিক আছে, ঠিক আছে, 0-এর থেকে ছোট নয় কিন্তু, 1-এর থেকে কম। ঠিক আছে, তাহলে প্রকৃত ভগ্নাংশের মান এটা জেনে রাখবে যে কি হয়? 1-এর কম হয়। 1-এর কম হয়, ঠিক আছে, মনে থাকবে এটা। তাহলে প্রকৃত ভগ্নাংশের মান 1-এর কম হয়। তাহলে বোঝা গেল যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। যে কাকে বলবো? যে ভগ্নাংশের লবটা ছোট, হরটা বড়, মানে তাকেই আমরা কি বলবো? প্রকৃত ভগ্নাংশ বলবো। আরো দু একটা উদাহরণ দিচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো 2-এর 7, 3-এর 4, ধরো 5-এর 8। ঠিক আছে, তো এই ভগ্নাংশগুলো দেখো প্রত্যেকটার ক্ষেত্রে তুমি দেখো লবগুলো আছে কি? ছোট, হরগুলো থেকে। ঠিক আছে, তাহলে এই সব ভগ্নাংশগুলোই হয়ে গেল প্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না নিশ্চয়ই। তো এরপর যে ভগ্নাংশটা সম্বন্ধে জানবো সেই ভগ্নাংশটার নাম হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। শুধু আমি এখানে একটা প্রকৃত লেখা আছে, লিখে দিলেই অপ্রকৃত হয়ে যাবে এটা। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলবো? ঠিক এর প্রকৃত ভগ্নাংশের উল্টোটা, যে ভগ্নাংশের লবটা বড়। লবটা বড় কার থেকে? হরের থেকে। হরের থেকে, হরের থেকে লব বড়। একটা উদাহরণ দিচ্ছি, ধরো আছে 5, নিচে হচ্ছে 3। ধরো উপরে আছে 7, নিচে আছে 5। উপরে ধরো আছে 8, নিচে আছে ধরো 6। ভালো করে দেখো,
এক্ষেত্রে দেখো লবগুলো সব বড় কার থেকে, হরের থেকে, লব গ্রেটার দেন হর। তাহলে প্রত্যেকটা দেখো 5 3-এর থেকে বড়, 7 5-এর থেকে বড়, 8 6-এর থেকে বড়। তাহলে এই ভগ্নাংশগুলো সব কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশের মান সর্বদা 1-এর বেশি হয়, 1-এর বেশি হয়, এটা মনে রাখবে, ঠিক আছে? 1-এর বেশি হয়, বোঝা গেল? তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কি, প্রকৃত ভগ্নাংশ কি? যেখানেই দেখবে লবটা বড় হরটা ছোট, সেটা হচ্ছে আমাদের কি ভগ্নাংশ হবে? অপ্রকৃত ভগ্নাংশ হবে, ঠিক আছে? এবার যে ভগ্নাংশটা সম্বন্ধে জানবো, সেই ভগ্নাংশটার নাম হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশটা কি আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, দেখো এইখানটা দেখাচ্ছি। মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশ জিনিসটা কি? দেখো আমরা মিশ্র ভগ্নাংশ পাবো কি করে? দেখো এই অপ্রকৃত ভগ্নাংশগুলোকেই আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। কি করতে পারবো? প্রকাশ করতে পারবো কিসে? মিশ্র ভগ্নাংশে। মিশ্র ভগ্নাংশ কেমন দেখতে হয় আমি তোমাদেরকে দু একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। 2 পূর্ণ 3-এর 4, 3 পূর্ণ 2-এর 5, 2 পূর্ণ 7-এর 5। তো এই ধরনের দেখতে হয় একটা পূর্ণ, ঠিক আছে? আচ্ছা এটা এটা ভুল হয়ে গেছে একটু। ধরো এটা লেখা আছে, এটা হচ্ছে 2 পূর্ণ 3-এর 5, ঠিক আছে? এটা হবে 2 পূর্ণ 3-এর 5 হবে, ঠিক আছে? এই রকম ধরনের দেখতে হয় ভগ্নাংশগুলো, যেখানে তুমি লক্ষ্য করতে পারবে যেখানে দুটো অংশ আছে। দেখো একটা গোটা পূর্ণ সংখ্যা আছে, যেখানে একটা গোটা পূর্ণ সংখ্যা আছে, আর একটা দেখো কি ভগ্নাংশ আছে? প্রকৃত ভগ্নাংশ আছে। কি ভগ্নাংশ আছে? প্রকৃত ভগ্নাংশ আছে। সেই সমস্ত ভগ্নাংশগুলোকে আমরা কি বলবো? মিশ্র ভগ্নাংশ বলবো। দেখো প্রত্যেকটার ক্ষেত্রেই 3 একটা পূর্ণ সংখ্যা, 2-এর 5 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, 2 একটা পূর্ণ সংখ্যা, 3-এর 5 হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। কি করে প্রকৃত ভগ্নাংশ বুঝছি? দেখো লবটা ছোট হরটা বড়, লবটা ছোট হরটা বড়, লবটা ছোট হরটা বড়, ঠিক আছে? এই হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো এই মিশ্র ভগ্নাংশগুলো কিভাবে পাই আমরা? দেখো আমরা এই মিশ্র ভগ্নাংশগুলো পাই হচ্ছে এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে। তো কিভাবে পাই তোমাদেরকে একটা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি এখানটা করছি, এই জায়গাটার মধ্যে আমি একটা এখান থেকে তুলে নিচ্ছি কি অপ্রকৃত ভগ্নাংশকে। কত আছে? 5-এর 3। তার জন্য আমাকে কি করতে হবে? এই 3 দিয়ে ভাগ করবো কাকে? 5-কে। তাহলে 5-কে আমি ভাগ করছি, দেখো তাহলে 3 1-কে 3, কত হলো? ভাগশেষ 2 হলো। তাহলে 2টা হচ্ছে উপরে চলে যাবে, 3টা নিচে চলে আসবে। তাহলে 1 পূর্ণ 2-এর 3। ভালো করে দেখো এই যে জিনিসটা পেলাম 1 পূর্ণ 2-এর 3, এখানে একটা তো একটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা, দেখি বুঝতে পারছো গোটা সংখ্যা আছে। আর এই যে 2-এর 3, এই 2-এর 3টা কি? একটা প্রকৃত ভগ্নাংশ নয়? একটা প্রকৃত ভগ্নাংশ। ভালো করে বোঝো, একটা প্রকৃত ভগ্নাংশ আছে। উপরের দেখো লবটা ছোট আছে, হরটা বড় আছে। তাহলে যখনই দেখতে পাবে যে একটা পূর্ণ সংখ্যার সঙ্গে আর একটা প্রকৃত ভগ্নাংশ এইভাবে লেগে আছে, তখন সেটাকে আমরা কি বলবো? মিশ্র ভগ্নাংশ বলবো। আর মিশ্র ভগ্নাংশগুলো আমরা পাই কোথা থেকে? মিশ্র ভগ্নাংশগুলোকে আমি পাই হচ্ছে এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে। অপ্রকৃত ভগ্নাংশগুলোকে এরকম ভাগ আকারে প্রকাশ করে কিন্তু আমরা কি পাচ্ছি? মিশ্র ভগ্নাংশ পাচ্ছি। আবার আমরা মিশ্র ভগ্নাংশ থেকে আবার ঘুরে অপ্রকৃত ভগ্নাংশে ফিরে যেতে পারি। মিশ্র ভগ্নাংশ থেকে ঘুরে অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে ফিরে যেতে পারি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানটা একটু মুছছি, এইখানটাই দেখাচ্ছি। দেখো ধরো আমার পেয়েছি কত? আমার ছিল 3-এর 5, সেটা মিশ্র ভগ্নাংশ করে আমার হয়েছে কত? 1 পূর্ণ 2-এর 3। এটা হয়েছে। এটা কি থেকে হয়েছে? এটা এসছে 5-এর 3 থেকে। 5-এর 3কে ভেঙে আমি পেয়েছি কি? 1 পূর্ণ 2-এর 3। তো এটাকে আবার পুনরায় এইখানে কি করে ফিরে যাব, তার জন্য আমাকে কি করতে হবে আমি দেখাচ্ছি তোমাকে। নিচে যেটা এটা থাকে, এই হরটাকে, এই হরটা নিচে 3টা, এখানে 3টা লিখে রেখে দেবে। আবার 3টাকে এখানে লিখবে, গুণ দেবে, এই পাশে যেটা থাকবে সেটাকে গুণ করবে, যোগ চিহ্ন দিয়ে উপরটা, উপরে যত থাকবে লব, সেই লবটাকে যোগ করে দেবে। তাহলে কত হচ্ছে? 3 1-কে 3 যোগ 2, নিচে হচ্ছে 3, 3 আর 2 5/3। দেখো সেই 3-এর 5-এতেই, এই 5/3-এতেই ফিরে এলাম। দেখো ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশ থেকে আমরা আবার অপ্রকৃত ভগ্নাংশে ফিরে যেতে পারি। ব্যাপারটা বোঝা গেল? সোজা ব্যাপার, কিন্তু এখানটা ভালো করে একটু বুঝে নাও, তাহলেই কিন্তু সমস্ত অঙ্কগুলোকে দেখবে ইজি লাগছে, ঠিক আছে? তাহলে
প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, এই তিনটে ভগ্নাংশ আশা করছি বোঝা গেছে। এবার জানবো হচ্ছে জটিল ভগ্নাংশ। এটা আরো সোজা ব্যাপার, এটা মুছছি না। এবার আসবো জটিল ভগ্নাংশে। কি ভগ্নাংশে আসবো? জটিল ভগ্নাংশে। আচ্ছা, জটিল ভগ্নাংশ আবার কি জিনিস? নাম শুনেই জটিল মনে হচ্ছে নিশ্চয়ই? না, একদম জটিল নয়। জটিল ভগ্নাংশ একদম ইজি। এবার আসবো কি? জটিল। জটিল ভগ্নাংশে দেখো, জটিল ভগ্নাংশ জিনিসটা কি? যে ভগ্নাংশের লব কিংবা হর দুটোর মধ্যে একটা হচ্ছে কি ভগ্নাংশ, সেটাকে আমরা কি বলবো? জটিল ভগ্নাংশ। কিছু বোঝা গেল না? একটা উদাহরণ দেখো, তাহলে বুঝতে পারবে। ধরো আমি একটা ভগ্নাংশ লিখছি, ভালো করে একটা বড় করে লিখছি। ধরো আছে 5/7, নিচে হচ্ছে 2। ঠিক আছে, এখানে ভালো করে দেখো এই ভগ্নাংশটার দিকে। দেখো এখানে হচ্ছে আমি এটা একটা ভগ্নাংশ লিখেছি, এটা হচ্ছে লব, এটাকে একটু লব বলছি, আর 2টা হচ্ছে হর। তাহলে দেখো লবটা হচ্ছে একটি ভগ্নাংশ, 2টা হচ্ছে একটি হর। তাহলে এই যে জিনিসটা, এই যে ভগ্নাংশটা লিখলাম, এটাকে হচ্ছে আমরা কি বলবো? জটিল ভগ্নাংশ। অথবা এরকমও লেখা থাকতে পারে, ধরো উপরে 2টা লেখা আছে, ধরো এরকম লেখা আছে উপরে 2, নিচে হচ্ছে 5/7 আছে। তাহলে হরটা একটা ভগ্নাংশ, এটা একটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তো এই ধরনের ভগ্নাংশ দেখতে গিয়ে আমাদেরকে জটিল ভগ্নাংশ বলবো। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, একটু জাস্ট বইয়ে ছিল, আমি তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, তো বোঝা গেল। এবার যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কি, যে ভগ্নাংশদের মধ্যে সব থেকে ছোট কে, ভগ্নাংশের মধ্যে সব থেকে বড় কে, সেই ছোট বড় কিভাবে খুঁজে বার করতে হয় সেটা শিখবো। সেটা কিভাবে খুঁজে বার করি দেখো। ধরো তোমাকে আমি দুটো ভগ্নাংশ দিচ্ছি, একটা হচ্ছে 5/3, একটা হচ্ছে 2/7। দুটো ভগ্নাংশ আমি তোমাকে দিয়েছি। দেখো, তো এই দুটো ভগ্নাংশের মধ্যে তুমি আমাকে বলো যে এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট। তো এটাতে একটু সমস্যা হচ্ছে স্যার বলতে, এটা দেখে বলা যাবে না ফট করে যে স্যার এর মধ্যে কে বড় কে ছোট। তো আমরা সহজে কি করে বুঝতে পারবো যে এটা কে বড় এর মধ্যে কে ছোট? তার জন্য তোমাদেরকে একটা কাজ করতে হবে। তো কি কাজ করব? এই যে ভগ্নাংশগুলো দেওয়া আছে, সেই ভগ্নাংশগুলো আমি টুকছি আর একবার। দেখো 5/3 আর নিচে আছে 2/7, দুটো ভগ্নাংশ আমি টুকলাম। তো এই দুটো ভগ্নাংশের মধ্যে হরের দিকে দেখো, হর কত আছে? এখানে 3 আছে, এখানে হর কত আছে? 7 আছে। এই হরগুলোর আমরা কি করব? লসাগু করব। কি করব? লসাগু করব। তোমরা যারা লসাগু জানো ভালো, যারা লসাগুটা জানো তারা তো খুবই ভালো, সহজে করে ফেলতে পারবে। আর যারা জানোনি তাদেরকে একটু বলে দিচ্ছি, দেখো খুব সোজা ব্যাপার। কিভাবে আমি এখানে জাস্ট কাজ চালানোর মতন এখানটা শিখে নাও। লসাগু কিভাবে করবো দেখো, 3 আর 7 হরটাকে এইভাবে লিখবো, 3 দিয়ে কমা 7 দিয়ে দিয়ে এরকম করে একটা লাইন টেনে দেবো। ঠিক আছে, এবার আমার কাজ কি? আমার কাজ হচ্ছে 3 এবং 7 এই দুজন কি এমন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় খুঁজতে হবে। খুঁজে সেই সংখ্যাটা দিয়ে আমাকে কিন্তু লসাগু করতে হবে। তো কিভাবে করবো দেখো, তো 3 এবং 7 কি দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে যাবে না, 3 7কে 3 দিয়েও যাবে না, 3কে 3 দিয়ে যাবে, 7 দিয়ে যাবে, 7কে যাবে না। তো তাহলে 3 এবং 7 এমন একটা সংখ্যা যাকে কিনা কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যখন এইরকম সংখ্যা আমরা পেয়ে যাই, 1 দিয়ে যায়, 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না এদের 3 এবং 7কে। অর্থাৎ এরকম যখন ঘটনা পাবো তখন আমরা লসাগু কিভাবে বার করব? 3 আর 7-এর লসাগু, 3 ও 7-এর লসাগু তাহলে কত হবে? তখন কি করব? এই যে সংখ্যা দুটো দেওয়া আছে তাদেরকে গুণ করে দেবো, তাহলে 21 হয়ে যাবে লসাগু। আমার কত হয়ে যাবে লসাগু? 21 হয়ে যাবে লসাগু। যদি করা যেত তাহলে আমরা করতাম। মানে ধরো আমাকে দেওয়া আছে ধরো 4 এবং 8-এর লসাগু করতে। দেখো এই দুটোকে আমি লসাগু করতে পারবো, কারণ কি 4 এবং 8কে 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 2 2 4, 2 4 8 আবার যাবে। দেখো 2 দিয়ে যাবে, 2 1-কে 2, 2 দিয়ে 4। তাহলে 1 এবং 2কে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যাবে না। তাহলে এটা এই পর্যন্তই লাস্ট। এবার কি করবো? এই যে সাইডে পাশের যে সংখ্যাগুলো পেলাম সেগুলোকে গুণ করে দেবো, 2 গুণ 2 গুণ 1 গুণ 2। তাহলে 2 দিয়ে 4, 4 1-কে 4, 4 2-গুণে 8। তাহলে এখানে লসাগু কত বেরোলো? 8। এইভাবে আমাদের লসাগু করতে হয়। ঠিক আছে, লসাগু চ্যাপ্টারে আসবো, আমরা লসাগু ভালোভাবে শিখবো। এখন এটুকু একটু মনে রাখার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে হচ্ছে যখন আমরা কি দেখবো যে কোনো 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না, তখন কি করবো? সংখ্যা দুটোকে আমরা ইজিলি গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে গুণ করে যেটা পাবো সেটাই হবে আমাদের লসাগু। তাহলে 3 এবং 7-এর লসাগু কত পেলাম? 21। ঠিক আছে, এবার দেখো এদিকে যেই লসাগুটা পেয়ে যাব সেই কি করব আমরা, এরকম একটা লাইন টেনে গুণ চিহ্ন দিয়ে দেবে। এবার কি করতে হবে? আমার কাজ হচ্ছে যে হরগুলোকে সমান করতে হবে।
কতর সঙ্গে সমান করব, এই যে লসাগুটা পেলাম সেই লসাগুর সঙ্গে সমান করে দেবো দুজনের হর কি। তাহলে দেখো 3-এর সাথে কত গুণ করলে আমার 21 হবে, 3-এর সাথে 7 গুণ করলে 21 হচ্ছে। তাহলে যেহেতু নিচে একটা 7 গুণ করেছি, উপরেও একটা 7 গুণ করতে হবে, ঠিক আছে, নাহলে অঙ্কের মানটা চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য 7 কেটে গিয়ে সেই 5-এর 3ই থাকবে, ঠিক আছে। অর্থাৎ আমাদের নিচে যা গুণ করবো উপরেও সেই সংখ্যাটাই যেন গুণ করি, এটা মনে রাখতে হবে। তাহলে 3 7 21 হয়ে গেল। আচ্ছা, এবার 7 এইখানটাকেও 21 করতে হবে, এর হরগুলো আমি বললাম কি দুজনের হরকেই সমান করতে হবে। তাহলে 7-এর সাথে কত গুণ করতে হবে, আবার 21 করতে গেলে 3 গুণ করতে হবে, অর্থাৎ 3 লিখে দিলাম। যেহেতু 3 নিচে গুণ করেছি, উপরে একটা 3 গুণ করে দেবো, হলো। তাহলে দেখো 5 7 উপর উপর গুণ করো 35, নিচে 3 7 21 সমান দাও 3 2 6, 7 3 21। দেখো ক্লিয়ার এই পর্যন্ত। এবার দেখো দুজনেরই হর সমান হয়ে গেছে, এরও 21 এরও 21 হয়ে গেছে। তাহলে যখন দুজনের হর সমান থাকবে, মানে দুটো ভগ্নাংশের হর সমান থাকবে, তাদের মধ্যে লব যার বড় সেই ভগ্নাংশটাই হবে সব থেকে বড়। তাহলে হর তো দুজনেরই সমান আছে, এদের মধ্যে লব বড় হচ্ছে 35। তো কোন ভগ্নাংশ থেকে এসছে, এই 5/3 এই ভগ্নাংশটা থেকে এটা এসছে। তাহলে সব থেকে বড় ভগ্নাংশকে 5/3, সব থেকে ছোট ভগ্নাংশকে 2/7, এই হচ্ছে উত্তর। তাহলে সব থেকে বড়টা কাকে পেলাম, বড় ভগ্নাংশ, বড় ভগ্নাংশ হচ্ছে আমার কত 5/3, 5/3। আর ছোট, ছোট ভগ্নাংশ হচ্ছে 2/7, এটা হচ্ছে ছোট, ঠিক আছে, ক্লিয়ার। এইভাবে কিন্তু আমরা কোনো ভগ্নাংশকে ছোট কিংবা বড় সেটাকে আমরা খুঁজে বার করতে পারবো এই প্রসেস ফলো করে, ঠিক আছে। যদি 3টে দেওয়া থাকতো এই একইভাবে করতাম, 4টে দেওয়া থাকলে একইভাবেই করবো, ঠিক আছে। এইভাবে কিন্তু ছোট বড় চেক করতে হয়। আশা করছি বোঝা গেছে, ঠিক আছে। আর একটা বিষয় তোমাদেরকে বলে দেবো, তারপর হচ্ছে আমরা অঙ্কেতে ফিরে যাব। আর একটা বিষয়, অনন্যক জিনিসটা কি, অনন্যক জিনিসটা একটু জানতে হবে। আমাদের বইতেই আছে অনন্যক। অনন্যক কিভাবে আমরা লিখবো, দেখো অনন্যক, অনন্যক জিনিসটা কি, জিনিসটা ভালো করে বোঝো। ধরো তোমার একটা ভগ্নাংশ দেওয়া আছে 5/8, এরকম একটা ভগ্নাংশ দেওয়া আছে কত 5/8। তো বললো এই ভগ্নাংশটির অনন্যক লিখতে, বা এর অনন্যক কত হবে। তো এর অনন্যক কিভাবে করব, দেখো এর অনন্যক, এর অনন্যক বার করা খুব সোজা। কি করব, হরটা লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে। মানে এখানে হরটা কে আছে 8, 8 তাহলে লব হয়ে গেল, 5টা নিচে চলে এলো। তাহলে এর অনন্যক কত হয়ে গেল 8/5। যদি 3/7 থাকতো তাহলে এর অনন্যক কত হতো 7/3 হতো। যদি 6/9 থাকতো তাহলে কত হতো, এর অনন্যক 9/6 হতো। এইভাবে কিন্তু আমাদেরকে অনন্যক বার করে নিতে হবে, ঠিক আছে, খুব সোজা ব্যাপার। তাহলে এই গেল আমাদের বিষয় কয়েকটা। তো এগুলো আমাদের জানা নিশ্চয়ই হয়ে গেছে। এবার হচ্ছে আমরা আস্তে আস্তে কী করবো, অঙ্কের মধ্যে ফিরে যাব। তো প্রথমেই অঙ্ক অনুশীলনী 9। তো অনুশীলনী 9-এর আজকে আমরা করবো 1-এর দাগের যে টু ফলস দেওয়া আছে, টি সঠিক উত্তরের জন্য টি লিখতে হবে, আর ভুল উত্তরের জন্য ট্রু ফলস। চলো ট্রু ফলস করে ফেলি। প্রথমের প্রশ্ন কি বলেছে, যে একটি অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায়। প্রথম প্রশ্ন হচ্ছে কি, একটি অপ্রকৃত ভগ্নাংশকে একটি মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায়। হ্যাঁ যায়, এটা ঠিক হবে। প্রথম 1-এর দাগের ক, 1-এর দাগের ক হবে ট্রু। দেখ কেন হচ্ছে, একটা অপ্রকৃত ভগ্নাংশ আমি লিখছি 5/2, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। দেখো উপরে লবটা বড়, হরটা ছোট, তো এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে অবশ্যই পরিণত করতে পারবো। কিভাবে করব, ভাগ করে দেবো 2 দিয়ে। তাহলে 2 2 4 হচ্ছে 1, ভাগশেষ হচ্ছে 2 পূর্ণ 1-এর 2। তাহলে দেখো মিশ্র ভগ্নাংশে পরিণত হয়ে গেল। তাহলে প্রথমের উত্তরটা হবে আমার ট্রু, ঠিক বলেছে, ঠিক আছে, বোঝাতে পারলাম। তো এবার আসবো ক্ষয়ের প্রশ্নের উত্তরটা। দেখো আমাকে এখানে দুটো জিনিস লেখা আছে, ক্ষয়েরটা কি কি লেখা আছে, একটা লেখা আছে 1 পূর্ণ 3-এর 5, আর একটা দেওয়া আছে 1 প্লাস 3-এর 5। এই দুটির মান সমান, মানে এই দুটোর মান সমান, ঠিক না ভুল বলে দিয়েছে, এই দুটোর মান সমান। তাহলে কথাটা ঠিক না ভুল, এই কথাটা হবে ঠিক, তাহলে এটা হবে ট্রু। কেন ট্রু হচ্ছে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, দেখো ভালো করে। তো আমরা এটাকে, এই যে জিনিসটাকে, এটাকে এই আকারে লিখতে পারি। মানে যদি 1 প্লাস 3/5 লেখা থাকে তাহলে আমরা লিখতে পারি 1 পূর্ণ 3-এর 5। স্যার কী করে হচ্ছে কিছু বুঝতেই তো পারলাম না, দেখো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 1 যোগ 3-এর 5 এটা আছে, এটা আছে। তো তোমরা যদি এটাকে ভগ্নাংশের যোগ বিয়োগ করো, দেখো 1-এর তলে কিছু নেই, মানে 1
তাহলে 5 এবং 1-এর লসাগু নিলে 5 হয়। 1 দিয়ে যদি 5কে ভাগ করি কত হবে? 5 হবে। 5-এর সঙ্গে 1 গুণ করলে 5 হচ্ছে। 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে। 3-এর সাথে 1 গুণ করলে 3ই হচ্ছে। 5 আর 3-এ 8/5 হচ্ছে। তাহলে তুমি যদি এটাকে ভাগ করে দাও, মানে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে, যদি ভাগ করো 5-1-কে 5, 3-8, 1 পূর্ণ 3/5। দেখো এই জিনিসটাই হচ্ছে না, এই জিনিসটা এখানে লেখা ছিল। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এটাতেই ফিরে যেতে পারবো। অর্থাৎ যদি এটা লেখা থাকে আমরা লিখতে পারবো কি 1 পূর্ণ 3/5, বা এরকমও ধরো লেখা আছে তোমার কাছে 2 প্লাস 7/9, তাহলে আমরা কি লিখতে পারবো? এটা 2 পূর্ণ 7/9, এটা লেখা আমাদের যাবে। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এই দুটো মান কিন্তু সমান, এটা ট্রু। পরের প্রশ্নে আসো, গয়েরটা বলছে 7 পূর্ণ 5/6 হলো একটি অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ। গয়ের অঙ্কটা, গয়েরটা কি বলে দিয়েছে? 7 পূর্ণ 5/6, যে এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ। তাহলে এটা কি? ফলস হবে, কারণ এটা দেখো ভালো করে, এটা অপ্রকৃত ভগ্নাংশ নয়, এটা হচ্ছে একটি কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে এর পরেরটা দেখো, ঘয়েরটা দিয়ে দিয়েছে কি? ঘয়েরটা 5 নিচে 8 একটা ভগ্নাংশ দেওয়া আছে, আর একটা লেখা আছে 8 এবং 5। বলছে এরা পরস্পরের হচ্ছে কি? অনন্যক। এরা কি বলছে? অনন্যক বলেছে, পরস্পরের অনন্যক। তো এটা ঠিক না ভুল তোমরাই বলো। তো আমি এইমাত্র তোমাদেরকে অনন্যক দেখ বোঝালাম কি, যে এখানে দেখো 5 আছে কিনা 8 আছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? 8টা উপরে চলে গেছে, 5টা নিচে চলে এসছে, তাহলে এটা ট্রু। লবটা হর, হরটা লব হয়ে যায়। ঠিক আছে, তাহলে ঘ গেল। উঙারটা আসি। উঙারটা দেখো কি বলছে, 4/5 ভগ্নাংশটি 4/5 এটা ভগ্নাংশ। আচ্ছা, এটা এগুলো বোঝা যাচ্ছে, আমি এটা মুছে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে তাহলে নিয়ে নিতে পারো। ঠিক আছে, দেখো কি বলছে, দুটো ভগ্নাংশ দেওয়া আছে উমাতে, একটা হচ্ছে 4/5 আর একটা ভগ্নাংশ হচ্ছে 5/6। তো এর মধ্যে বলছে 4/5 ভগ্নাংশটি এটা বড়, এটা বলছে নাকি বড় এইটার থেকে, 5/6 থেকে। তো এটা ট্রু হবে না, ফলস হবে, আমাকে বলতে হবে। তো এখানে ভালো করে বোঝো, এখানে ভালো করে বোঝো, এর মধ্যে কে বড় কে ছোট আমরা কি করে বুঝবো? তো এখানে তো সহজে আমরা বুঝতে পারবো না, তার জন্য আমাদের কাজ কি করতে হবে? আমরা এটাকে একটা শর্টকাট পদ্ধতি তোমাদেরকে বলবো এইরকম দেওয়া থাকলে, আর একটা আমরা যেটা শিখে এলাম এইমাত্র সেটাকেও বলছি। প্রথমে যেটা আমরা শিখে এসেছি, তাহলে আমাকে এটা প্রশ্নে বলে দিয়েছে এটা বড় এটা ছোট, তাহলে এদের কথাটা ঠিক না ভুল সেটা আমাকে লিখতে বলেছে। তো প্রথমে আমি কি করব? এইভাবে লিখবো, 4/5 নিজে হচ্ছে 5/6। তাহলে 5 এবং 6-এর কী করবো? লসাগু করবো। 5 এবং 6-কে লসাগু করবো। দেখো 5 এবং 6-কে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়? যায় না। তাহলে আমরা কি করবো? গুণ করে দেবো বলেছি। 5 গুণ 6 মানে 30 লসাগু হবে, তাই তো? তাহলে আমাদের কি করতে হবে? হরগুলোকে 30 করতে হবে। তো 30 করতে গেলে কি করতে হবে? এর সঙ্গে 6 গুণ করতে হবে, উপর নিচে 6 গুণ করলাম, একে 5 গুণ করতে হবে। তাহলে 4 6 24, নিচে 30, এটা কত হবে? 5 5 25, নিচে 30। ঠিক আছে, দেখো এদের মধ্যে এবার দেখো লব ডাকার বড় আছে এইটা 5/6, তাহলে 5/6টা বড়, তাহলে হিসেব মতন এইটা বড়, তাহলে 5/6 সব থেকে বড় 4/5 থেকে, 4/5 থেকে। তাহলে এই কথাটা যেটা লিখে দিয়েছে ওরা, এটা ভুল লিখেছে, ফলস হবে এটা। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই? তো এবার হচ্ছে আমরা আর একটা অঙ্ক আছে, ওটাকে করে ফেলব। আর একটা অঙ্ক আছে দেখো, চয়েরটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে। লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে 72/96 ভগ্নাংশটি 3/4 হয়। প্রশ্নটা এটা মুছলাম। দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করা মানে ছোট করে লেখা। ধরো আমার আছে 8, নিচে ধরো 4 আছে, এরকম বলছে এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে। তার জন্য আমাকে কি করতে হবে? যে 8 এবং 4 দুজনকে ভাগ করা যায় এমন সংখ্যা দিয়ে দুজনকে কাটতে হবে। আচ্ছা, 4 এবং 8কে ভাগ করা যায় 2 দিয়ে, তাহলে আমি 2 দিয়ে কাটতে পারি, অবশ্যই পারি। 2 4 8, 2 2 4। দেখো আবার 4/2, উপরে 4 এসছে, নিচে 2 এসছে, তাহলে 4 এবং 2কে ভাগ করা যায় এমন কোনো সংখ্যা আছে কি? আছে, 2 আছে। 2 1 2, 2 2, তাহলে 2 নিচে হচ্ছে 1। তাহলে এটা হয়ে গেল 8/4-এর লঘিষ্ঠ রূপ 2/1।
ঠিক আছে, এইভাবে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। তো তোমাদের বইয়ে প্রশ্নটা দিয়েছে, দেখো কি, সেটাকে ঠিক না ভুল সেটা আমাকে বলতে হবে। চয়েরটা 72/96, 72/96, এটাকে কাটাকুটি করে মানে হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে 3/4 হয় বলে দিয়েছে। তো এটা ঠিক না ভুল সেটা আমাকে বলতে হবে। চলো আমরা কাটাকুটিটা করে ফেলি। যদি 3/4 চলে আসে তাহলে বলবো ঠিক। চলো 2 দিয়ে কাটবে, দেখি বুঝতে পারছি আমরা, কারণ কি এই বিভাজ্যতা নিয়ম শিখেছি। দেখো দুজনেই জোড় সংখ্যা আছে, তাহলে 2 দিয়ে যদি কাটি উপরেরটাকে, 3/6, 6/12, তাহলে এটা যদি কাটি 4/8, 8/16, 4/8, 4×2 8, 9, 8/16, 2/8/16, তাহলে হলো আবার দেখো 2 দিয়ে কাটছে, 2×2 4, 4×2 8, 24 হলো, এটা হচ্ছে 36, তো 18×2 = 36। আবার 2 দিয়ে কাটছি, 12×2 = 24, 9×2 = 18। আবার 3 দিয়ে কাটবে, দেখো 3×4 = 12, 3×3 = 9, তাহলে 3/4ই আমরা ফিরে পাচ্ছি। তো এটাই ফিরে পেলাম। তাহলে এরা যে কথাটা বলেছে এটা ট্রু হবে, এর উত্তরটা ঠিক, ট্রু। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদেরকে করতে হবে। তো এই ছিল আজকের ক্লাস, আশা করছি বোঝা গেছে। খুব ইজি একটা ক্লাস, সোজা ব্যাপার। ঠিক আছে, তো নেক্সট ক্লাস আমরা পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তত অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।